এক সময় এই রাজ্যের পুলিশের ডিজি নপরজিৎ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। নমস্কার। এই যে পুলিশের আইপিএসের চাকরি হঠাৎ করে কিভাবে এলেন বা কেন মনে হলো, কেন গিয়েছিলেন? এখন আমি পশ্চিমবঙ্গের কিন্তু ঠিক বাসিন্দা নই, যদিও আমার পূর্বপুরুষরা এখানকার লোক। আমার পিতামহ, উনি পিতা আর কি, পিতামহ নয়, পিতা, উনি মধ্যপ্রদেশে ছিলেন, উনিও আইপিএস ছিলেন। উনি আইজি হিসেবে ওখান থেকে রিটায়ার করেন। তা আমার তখন থেকেই একটা মনের মধ্যে অত্যন্ত বেশি ইচ্ছা ছিল যে আমি সিভিল সার্ভিস পরীক্ষা দেব এবং হয়তো যদি আইপিএস পাই তাহলে নিশ্চয়ই নেব। তা ঈশ্বরের আশীর্বাদ, আমি ভোপাল সেন্টার থেকে পরীক্ষায় বসি এবং আলটিমেটলি আমি আইপিএসে সিলেকশন হই। আবার যখন তখনকার দিনে এরকম নিয়ম ছিল যে আপনাকে একটা চয়েস দিয়ে দেওয়া হতো যে আপনি কোন স্টেট নেবেন। তা আমাদের সময় পার্টিকুলার স্টেট বলতো না, রিজন হিসেবে বলতো যে ইস্টার্ন রিজন। তো আমি ইস্টার্ন রিজনে প্রেফারেন্স দিয়েছিলাম। সেই ইস্টার্ন রিজনে ছিল উড়িষ্যা, বিহার এবং পশ্চিমবঙ্গ। তা এই তিনটেতে প্রেফারেন্স দিয়েছিলাম। তো যেহেতু আমার পজিশনটা একটু হাই ছিল মেরিট লিস্টে, ইনসাইডার হিসেবে আমি পশ্চিমবঙ্গ পেলাম। এই হিসেবে আমি আইপিএস। তারপর শুরু করলেন কোথা থেকে চাকরি শুরু করলেন? আমি প্রথমে তো আমাদের ট্রেনিং হয়, সেটা তো ন্যাশনাল পুলিশ একাডেমিতে 1 বছর ট্রেনিং হলো। তারপরে আমি পশ্চিমবঙ্গে আসি। তারপরে আমি মিদনাপুরে অ্যাজ এ প্রবেশনার জয়েন করি। ওখানে 1 বছর ট্রেনিং করি। তার পরবর্তী আমার পোস্টিং হয় সুদূর আলিপুরদুয়ারে। ওখানে আমি এসডিপিও থাকি। পরবর্তীকালে আমি পশ্চিমবঙ্গের যে আইবি আছে লর্ড সিনা রোডে, ওখানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু আইজিআইবি হিসেবে আসি। তারপর ওখান থেকে আমি প্রমোশন পেয়ে কৃষ্ণনগরে চলে যাই অ্যাজ অ্যাডিশনাল এসপি। কৃষ্ণনগরে বছর 1.5-2 থাকাকালীন এবার আমার একটা সুযোগ হয় দিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরোতে পোস্টিং পাওয়ার। তো আমি তখন ইন্টেলিজেন্স ব্যুরো দিল্লিতে চলে যাই। ওখানে আমি ওখানে প্লাস কলকাতা যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে গড়িয়াহাট রোডে অফিস যেটা, ওখানে সুদীর্ঘ প্রায় 9 বছর কাজ করি। এই যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স, ওখানের এক্সট্রা কি, মানে কি দেখেছেন যা এখানে আমাদের নেই বা এটা অন্যরকম? অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স ব্যুরোটা হচ্ছে ভারতের প্রিমিয়ার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের অতুলনীয়, মানে এরকম আর কোনো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ভারতবর্ষে নেই। আগে, এখন শুনতেন, আগে ইন্টেলিজেন্স ব্যুরোরই পার্ট ছিল। পরবর্তীকালে 67 সালে ওটা ভাগ হয়ে যায় এবং এই অর্গানাইজেশনটা শুরু হয় 1900 খ্রিস্টাব্দে, 1870 সালে প্রথম শুরু হয়। এটা তখন আপনারা নাম শুনেছেন বোধহয় কর্নেল স্লিম্যানের। উনি অ্যান্টি থগি মুভমেন্ট একটা তৈরি করেন, যে ঠগ যারা ছিল, তো সেখান থেকে এর উত্থান আর কি। তারপরে এটাকে ইন্টেলিজেন্স ব্যুরোতে ট্রান্সফার করা হয়। এর পরিধিটা অনেক বেশি। এটা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও যে নেবারিং কান্ট্রিজগুলো আছে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, এগুলোর সম্বন্ধে ওরা খবরাখবর নেওয়া ইত্যাদি করে। পরিধিটা অনেক বড়। এবং দ্বিতীয় কথা, এর ম্যান্ডেটটা যেটা আছে সেটা রাজ্য পুলিশের কাছে নেই। সেটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স, অর্থাৎ দেশের মধ্যে যে অন্য কোনো গুপ্তচর অথবা বিদেশি গুপ্তচর বিভাগ যারা এখানে কাজ করছে তাদের বিরুদ্ধে স্টেপস নেওয়া এবং তাদের চিহ্নিত করা, তাদের আইনের কাছে নিয়ে আসা এবং তাদের সাজা দেওয়া, এই কাজটা অন্যতম ইন্টেলিজেন্স ব্যুরো করে। যে বারবার আমাদের ভারত আক্রান্ত হয়েছে, কখনো জঙ্গি সংগঠন বা কখনো সরাসরি আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা পাকিস্তান, সেখান থেকে আইএসআইয়ের মদতে বা বিভিন্নভাবে আমরা মুম্বাই হামলা দেখেছি, ভেরি রিসেন্ট আমরা পহেলগাম দেখলাম। বলা হয় ইন্টেলিজেন্সের ফেইলিওর, এটা আপনি কি মনে করেন? দেখুন, এইটা ইন্টেলিজেন্সের ফেইলিওর হয়তো কিছু সময় হয়ে থাকতে পারে, কেন সবটা তো কভার করা মুশকিল। এত বড় একটা দেশ, এখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তো সম্পূর্ণভাবে কাজ করা, মানে সব সময় প্রতি মুহূর্তে খবর রাখা
খুবই ডিফিকাল্ট। আপনি নিজে এই কাজ করতে গিয়ে ইন্টেলিজেন্সে যে এত বছর কাজ করেছেন, মারাত্মক কোনো ঘটনা, এমন কোনো ঘটনা যেখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এরকম কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন? আর নিশ্চয়ই একটা ঘটনা আমি বলি, আজকে আপনার কাছে খোলাখুলি বলেছি, এবং আমার যে বই সেটাতে আমি সেটা ঘটনাটা লিখেওছি। সেটা আপনাকে উদাহরণ দিয়ে বলছি। শিলদা 2009 সালে হয়েছিল। তা আমার যতদূর মনে পড়ছে জানুয়ারি মাস 2009 থেকে আমরা অ্যালার্ট দিতে থাকলাম। কিছু তথ্য আমাদের কাছে এলো, যেরকম মাওয়িস্ট মুভমেন্ট ওখানে হচ্ছে, শিলদা কলেজে ওরা যাচ্ছে, শিলদা কলেজের হোস্টেলে ছাত্রদের সঙ্গে ওরা মিট করছে ইত্যাদি প্রভৃতি নানা রকম খবর আসতে লাগলো। সেটা আমরা শেয়ার করতে লাগলাম। কার সঙ্গে শেয়ার করতেন? রাজ্য পুলিশের সঙ্গে এবং লোকাল এসপির সঙ্গে বলতে লাগলাম যে এরকম আমাদের রিপোর্টসগুলো আসছে, তোমরা একটু কেয়ারফুল হও, শিলদার দিকে নজর দাও। এর পরবর্তীকালে যখন ঘটনাটা ঘটবে তার 15 দিন আগে একটা অ্যালার্ট মেসেজ দেওয়া হয়, যে সব থানাকেও দেওয়া হয় এবং ওই যে শিলদার যে থানা কনসার্ন তাকেও দেওয়া হয়, বিনপুর, যে এরকমভাবে ওখানে অ্যাটাক হতে পারে, এটা বলা হয়। এরপরে অ্যাটাক হবার প্রায় 3 ঘন্টা আগে আমার কাছে একটা ইনফরমেশন আসে যে শিলদা ইএফআর ক্যাম্প অ্যাটাক হতে চলেছে। তখন আমি তদানীন্তন ডিজিকে বলি, এসপিকে জানানো হয়, সব জায়গাকে জানানো হয় এই জিনিসটা, ঘটনাটা। তারপরে আমাদের তরফ থেকে যতটুকুই করণীয় সেটা অ্যালার্ট করে দেওয়া হয়। এবারে সেটাকে না, আইবির কাজ শুধু অ্যালার্ট করে দেওয়া? নিশ্চয়ই আইবির কাজটা ওই স্টেজে অ্যালার্ট করে দেওয়া। ক্যাম্পটা অ্যাটাক হবে বা ক্যাম্পটাকে তো নিজেকে ডিফেন্ড করতে হবে না, সেখানে ফোর্স মোবিলাইজেশন বা অন্য কোনো ক্ষেত্রে ভূমিকা থাকে না? সেটা তো তার রেসপন্সিবিলিটি তো লোকাল এসপির, তার রেসপন্সিবিলিটি অন্য লোকেদের। আমাদের যেটা আছে, আমি বলে দিচ্ছি যে এইখানটায় এই ঘটনাটা হতে চলেছে, তোমরা অ্যালার্ট হও। ওখানে তো একটা ইএফআর ক্যাম্প অলরেডি আছে, তাকে যদি আগাম আমি অ্যালার্ট করে দিই যে ঘন্টা 2-এর মধ্যে তোমার এখানে অ্যাটাক হতে চলেছে, তুমি সেন্ট্রিকে অ্যালার্ট করো, তোমরা নিজেরা বাকি যা আছে 28 জন 30 জন রাইফেল নিয়ে তৈরি থাকো ইত্যাদি প্রভৃতি। এই জিনিসটা তো এটা যদি না বলা হয় তা তারা কেউ শুয়ে আছে, কেউ কোনো জায়গায় গেছে ইত্যাদি, কিন্তু এই জিনিসটা যখন বলে দেওয়া হচ্ছে তখন তারা নিশ্চয়ই অ্যালার্ট হবে। এখন কি হয়েছে না হয়েছে সেটা আমি অত ডিটেলসে যেতে চাই। তার ফল ওখানে অ্যাটাক হলো, হয়ে গেল 24 জন। এরপরে 24 জন ইএফআর জন, হ্যাঁ, 28 জন মারা গেছিল অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। এরপরে আপনাকে আরও তথ্য বলি যে তদানীন্তন রাজ্যপাল আমাকে ডেকেছিলেন, এম কে নারায়ণন সাহেব ছিলেন, তদানীন্তন হোম সেক্রেটারি এবং তদানীন্তন ডিজিকেও ডেকেছিলেন আমার সামনে। তো আমি তখন এডিজি আইবি, আমাকে উনি প্রথমেই জিজ্ঞেস করেন যে আই হোল্ড ইউ রেসপন্সিবল, তুমি আমাকে বলো যে তুমি কি খবর আগাম দিয়েছিলে, সেটা পরপর দেখাও এবং প্রমাণসহ দেখাও, লিখিত আকারে কি দিয়েছিলে। তো আমি প্রিপেয়ার্ড ছিলাম, আমি ওই তথ্যগুলো নিয়ে গেলাম, একের পর এক যেটা আমি আপনাকে বললাম সেই জিনিসগুলো বললাম, লাস্টে এই কথাটাও বললাম। তো তখন উনি হোম সেক্রেটারি এবং ডিজির দিকে দেখে বললেন যে এর থেকে বেশি আর কি দেওয়া যায় ইনফরমেশন, এটা তো এর থেকে বেশি তো আর কিছু দেওয়া সম্ভব নয়। মানে শিলদা ক্যাম্প অ্যাটাক যে হলো 3 ঘন্টা আগেও আপনি অ্যালার্ট করেছিলেন, তাতেও কোনো কাজ হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আমার যেটা ধারণা যে ইউনিফর্ম পুলিশ যারা অ্যাকশান নেয় এবং ইন্টেলিজেন্স, তাদের মধ্যে একটা গ্যাপ থাকে। গ্যাপটা এই জন্যে থাকে, সেটাও আমি অ্যানালাইজ করে দেখেছি আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে, যে ওরা আইবিকে বিশ্বাস করতে চায় না। কেন? তার কারণ হচ্ছে বলে যে ও ওরকম ভুলভাল খবর দেয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা সবসময় ওই বাঘ পড়েছে যে আমাদের একটা গল্প আছে না, সেই জিনিসটা করে, আগের থেকে হাইপ করে রাখে একটা, যাতে নিজেদের বাঁচতে হয়, এই সব ওদের মধ্যে ধারণা। সেন্ট্রাল ইন্টেলিজেন্স যখন কাজ করতেন তখন এরকম কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্সেও যখন কাজ করেছিলাম তখন এরকম অভিজ্ঞতা আছে। আমরা তখন একটা কি বলে আপনার ওই যে পাঞ্জাব কি বলে যেটা হয়েছিল খালিস্তানি মুভমেন্ট, সেই সময়টা আমরা কলকাতায় ছিলাম। আমার
একটা জিনিস মনে আছে, আপনাকে আমি বলতে দ্বিধা বোধ করব না। ওই অপারেশন ব্লু স্টারের কথা আপনার নিশ্চয়ই জানা আছে, ঠিক। এটা শুনেছেন আপনি? যেটা স্বর্ণ মন্দিরে যে হ্যাঁ, স্বর্ণ attack-টা মন্দিরে করা যেটা হয়েছিল। attack-টা করা হয়েছিল। আমার ডিস্টিংক্টলি মনে আছে, এটা বোধহয় জুন মাসের 6 তারিখে হয়েছিল 1984 সালে। তা তখন মে মাস থেকে দিল্লির থেকে আমাদের কাছ থেকে বারবার চেষ্টা হচ্ছিল যে আচ্ছা, এখানকার যে কলকাতার যে শিখ বাসিন্দারা আছে, এখানে আপনি জানেন যে এখানে বিরাট বড় একটা শিখ পপুলেশন আছে, ভবানীপুরের শিখ আছে, তারপরে বর্ধমান, আসানসোল, বিভিন্ন বহু জায়গায় জায়গা আছে, তো আমাদের ডানলপের দিকে। তাদের কি মতামত কেন্দ্রীয় সরকারের প্রতি, এই বিশেষ করে খালিস্তানি মুভমেন্ট হচ্ছে, আর যদি স্বর্ণ মন্দিরে কোনো অ্যাকশন নেওয়া হয় কি রিয়াকশন হতে পারে। আমরা তখন একটা বিরাট সার্ভে করে আমরা একটা জবাব দিই যে যদি স্বর্ণ মন্দিরের ওপরে কোনো অ্যাটাক হয় তাহলে এন্টায়ার শিখ পপুলেশন কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলে যাবে, হস্টাইল হয়ে যাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটার রিয়াকশন যে নেবে তার প্রতি খুব খারাপ হবে, এবং ওরা খুব ডিটারমিন যে যদি স্বর্ণ মন্দিরে একবার কোনো কিছু করা হয় তাহলে কিন্তু খুবই খারাপ রিয়াকশন হবে, এবং ভারতবর্ষের মানে এর ওপরে খুব এফেক্টটা বাজে পড়বে। এই জিনিসটা কিন্তু লিখিতভাবে জানানো হয়েছিল। আচ্ছা, এই যে এত বছর কাজ করছেন, এই কাজ করতে করতে আইবিতে থাকাকালীন বিশেষত বিরোধী দল তাদের নেতাদের উপর নজরদারি করতে হয়েছে? দেখুন, এইটা খুব মানে সেন্সিটিভ ব্যাপার, তবে হ্যাঁ, তো এইটুকুনি, এটা যদিও স্ট্রিক্টলি স্পিকিং আইবি লিখিতভাবে এটা করা উচিত নয়, এবং কোনো বিদেশি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কিন্তু পলিটিক্যাল ইন্টেলিজেন্সের ওপরে অ্যাকশান নেয় না। ওদের মেনলি কাউন্টার ইন্টেলিজেন্স, অ্যান্টি টেরোরিস্ট, এইসবই ওদের কাজ। কিন্তু ভারতবর্ষে এটা একটা অদ্ভুত হয়েছে যে মেন কাজটাই যেন পলিটিক্স হয়ে গেছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে। তো এটা করতে হয়েছে, এবং শুধু তাই নয়, অনেক সময় এরকমও রিকোয়েস্ট আসতো যে আমাদের দলে কি হচ্ছে সেটা তোমরা খবর দাও। এই রাজ্যে আমি বলবো না, এই রাজ্যে সেই রাজ্যে আমি বলতে চাই না, তবে হ্যাঁ জেনারেলি দিল্লিতে তো হতোই, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রিকোয়েস্ট আসতো। ধরুন কোনো একজন পলিটিক্যাল লিডারের উপর একটু নজরদারি করা, বা তার মুভমেন্টের সম্পর্কে জানা, গতিবিধি নজরদারি করা, কজন জানতে পারে? ধরুন আইবিকে করানো হচ্ছে, আমি স্পেসিফিক নাম বলছি না, জায়গা বলছি না, কিন্তু এটা কতজন জানতে পারে? ধরুন একদম টপ লেভেল থেকে অর্ডার এলো এডিজি আইবি, আর কজন জানতে পারে? টপ লেভেল আর এডিজি আইবি জানলো, আর বাকি যাকে দিয়ে করাবেন আপনার বিশ্বস্ত লোক সেই জানলো, ব্যাস, এর বাইরে কেউ জানবে না। আজ যতটুকু শুনলেন, বাকি অংশ আগামীকাল।